কি বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি আসলে অ্যাপ্লিকেবল হবে বলে আমি মনে করি না, কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন? মানে এটাতে কি সমস্যা আপনাদের? এমনিতেও তো জনগণ আপনাদেরকে, আমি বলি আপনারা ধরেন আপনি ঢাকা 1 আসন, রাইট? আপনার 3, আচ্ছা ধরেন ঢাকা 3 আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন। পিআর এর মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে, ধানে যদি একটা ভোট পড়ে, আপনার অসুবিধা কি? আপনার এটাতে কি প্রবলেম? ওইটাই তো গণতন্ত্র, ওইটাই তো স্বৈরতন্ত্র। কেন স্বৈরতন্ত্র? আমরা তো না, আমি আপনাকে বলি, জনগণ রায় দেবে, জনগণ তার রায় দেবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই জনপ্রতিনিধির সাথে তার আপনারা আগে একটা প্রাইমারি করেন, আমেরিকার মতো আপনারা আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকেই চাইছে। ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয়, তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে, তারপর আপনি প্রাইমারি টেস্ট খেলতে পারেন। এখন আর সুযোগ নাই। এখন 17 বছর পর জনগণ, আমি কিন্তু এখন আর কোনো টেস্ট খেলার সুযোগ নাই। আমি কিন্তু আনফরচুনেটলি বুঝিও না জামাত কেন পিআর চায়, আমি এইটাও বুঝি না বিএনপি কেন পিআর চায় না। কারণ জামাতের পিআর চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয়, বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয়। না, বিএনপি বাধা দিচ্ছে না, বিএনপি এটা অযৌক্তিক দাবি, এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই, যে দাবির সাথে জনগণ পরিচিত নাই, সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে। বিএনপি বাধা দিবে কেন? কিন্তু কোন রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা করতে পারে। অ্যাডভোকেট রায়চৌধুরী, আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি। আপনি আসলে ঢাকা 3 আসনে যদি আপনার নেতা চান, বেগম খালেদা জিয়া যান, যদি তারেক রহমান চান, আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন। যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয়, আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনার চায়। যদি পিআর সহ হয় তাহলেও আপনি এমপি হবেন যদি জনগণ চায়। আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না, মানে জনগণ বাধা দেয়। আমি এই জায়গাটা ক্লিয়ার করি, বলেন তো। পিআর পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে বিএনপি পেল 200, এই 200 জনগণ নির্বাচন করলো না, জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করলো না। জনগণ কাকে ভোট দেবে? জনগণ ব্যক্তিকে দেখবে, মার্কা দেখবে। না, শোনেন, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয়, এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে, চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবেন, তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না। গণতন্ত্রের নেতা, এটা হচ্ছে গণতন্ত্রের নেতা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত। আমি কুইক আমার অ্যাডভোকেট আমি শেষ করি। এখানে একটু নেটওয়ার্কের খুব প্রবলেম করছে। জি, আপনি নির্বাচিত হলে এটা আগে ঠিক করেন বলতে আমরা আশা করব। জি, আমরা যেটা বলছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, ডিসাইড করবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি ফিরে আসবে না, এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেটা রায় দিয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ এখন কিন্তু আওয়ামী লীগের আর নাই, সেই পথ তারা রাখে নাই। 1 নাম্বার, এটা জনগণের হৃদয় থেকে উঠে গিয়েছে। এবং আমি ভাইয়ের সাথে একমত যে নিরপরাধ কোনো ব্যক্তি যেন, মানে আপনার মিথ্যা মামলা কিংবা অভিযুক্ত হয়ে তাকে যেন নির্যাতন ভোগ করতে না হয়। সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি, জামাত ইসলামী কিন্তু কম মামলা দিয়েছে মানুষের। সেটা সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি, ভুয়া মামলা। ভাই, সবচেয়ে বেশি মামলা দিয়েছে বিএনপি সেটা না, মামলাগুলো তো থানায় হয়েছে, এবং থানায় যখন কার ঘাড়ে কয়টা মাথা, কার ঘাড়ে কয়টা মাথা, থানা বিবেচনা করা, কার ঘাড়ে কয়টা মাথা, ঠিক আছে? কেন বিএনপি কি এখন ক্ষমতায় আছে? সুপার ক্ষমতা। আমি বাংলাদেশের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমকে কোট করি যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় নাই, এবং বিএনপি
কোনোভাবে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিএনপি তার আঙুলের ইশারায় নাড়াচ্ছে না, বরং বিএনপি অনেক জায়গায় ন্যায় বিচারটা পাচ্ছে। ওসিএসপি এবং অনেক জায়গা হচ্ছে, শুধু বিএনপি না, ওসিএসপি, ডিসি এবং ইউনিয়ন পরিষদের মানে টিএনও বা উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে আমরা বলি, তাদেরকে প্রভাবিত করতেছে সাংবিধানিক পোস্টকে না হইলেও। না না না, কখনোই না, কখনোই না। আপনি সরকারের একজন উপদেষ্টা বলছেন, জনাব মাহফুজ আলম বলছেন যে 10% করতেছে সরকার, 70% করতেছে বিএনপি, 30% জামাত। সরকারের অনেক উপদেষ্টা তাদের মন করে অনেক কথা বলছে, তার কথার বিপরীতেও বিএনপি কিন্তু গণমানুষের অধিকার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য পায়ে পায়ে কিন্তু ঝগড়া বাঁধাচ্ছে না। আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে, কোনো যেটাই হোক না কেন নির্বাহী আদেশের মাধ্যমে না, মামলা চলমান, ট্রাইব্যুনালে মামলা হচ্ছে এবং প্রমাণ কিন্তু আছে। গণহত্যাকারী কারা কারা নির্দেশ দিয়েছে, কাদের নির্দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছে, কাদের নির্দেশে ১৫০০-এর অধিক ছাত্র জনতা শহীদে মৃত্যুবরণ করেছে, কাদের নির্দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাতৃতে গতানুগতিক আইনের প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে যদি আপনি করতে যান, ৫ আগস্টের আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, পেরেছে, হয়েছে, হয় নাই। যেটা কখনোই হয় না সেটা কাগজে কলমে করা যায়। হাসিনা কাগজে কলমে বাংলা, আবার সরকারের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে দেশটাকে গণতন্ত্রের ধারাকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। খালিদ মহিউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আপনাদেরও আন্তরিকতাও খুব দরকার। মানুষের রাষ্ট্র, জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। রাইট, আমাদের আন্তরিকতা তো পরিচয় আমরা সবসময় রাখতেছি। আপনার খারাপ ইন্টারনেট সত্ত্বেও আমাদের কারোর কোনো আমরা আপনাকে শোনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারোর কোনো আয়োজনে যেন আমাদের এই পথে বাধা না হয়। না, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট রায়চৌধুরী। আমার আয়োজনে রাইট, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। মানুষের অধিকারকে হরণ করে কোনো গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে। কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে, কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ একটি অসুর দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বাংলাদেশের ১৭ কোটি মানে ১৮ কোটি জনগণ, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই জায়গা থেকে এই ১ বছর যাবত আমরা বিএনপি বলে আসছি যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার, তার জনপ্রতিনিধি বেছে নেবে। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায়। সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল, অ্যাডভোকেট রায়চৌধুরী, আমাদের প্রশ্নটাই ছিল যে কোনরা কারা? আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না। বিএনপি ষড়যন্ত্রটা কোথায় দেখছে? আমি এটা একটু বুঝতে চাচ্ছিলাম।
বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে, তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপগুলো বিএনপির চোখে বেশিই পড়ে, কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি এবং এই 17 বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে। তো সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে? তো ডেফিনেটলি আপনি আওয়ামী লীগকে মিন করছেন যে মানে আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র করতেছে, তাই তো? এবং আওয়ামী লীগের কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ আছে। এবং আপনি দেখেন যে প্রতি সরকার পালিয়ে গিয়েছে, তার দোসররা যেভাবে বিভিন্ন স্তরকে, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে। এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন তিনি নির্বাচন চান এবং নির্বাচন দিবেন, কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দেহান হয়ে পড়ি যে তারা ভিন্ন মত পোষণ করেন, কিন্তু তারপরেও দেশের বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়, জি ডক্টর রহমান আমি একটু শেষ করি। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে, কোন একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে, কোন মুসলিম বিশ্বে, কোন মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না, হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা 1 বছর 2 বছর 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে, এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা। খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 জন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করা